আসসালামু আলাইকুম। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছিলাম যে এই আমাদের স্টকটা কিভাবে আমরা এন্ট্রি দিলাম এবং ডিএসআর কে মালগুলা কিভাবে আমরা বুঝিয়ে দিতেছি এবং আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে। তো এর পরবর্তীতে যে বিষয়টা আমরা যে আমাদের স্টকটা নিয়ে রাখলাম, তো সেই ক্ষেত্রে এই যে টোটাল স্টক ভ্যালুটা এখানে তো অবশ্যই আপনার একটা ডিস্ট্রিবিউশন হাউস থেকে আপনার নিজস্ব একটা ইনভেস্ট আছে এবং আপনার সাপ্লায়ারের কিছু টাকা পয়সা বাকির ব্যাপার আছে, যেটা থাকতে পারে বা নাও থাকতে পারে, বা সাপ্লায়ার ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। তো এই জিনিসগুলো কিভাবে আমাদের সফটওয়্যারে করা হয় আমি এই ভিডিওতে একটু দেখায় দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের অ্যাকাউন্টিংয়ে যদি আমরা চাই, তো এখানে আমাদের অল অ্যাকাউন্টস অ্যান্ড কাউন্টার, এখানে আমাদের আগের রেজিস্ট্রেশন করা দুইটা অ্যাকাউন্টস আছে। একটা হচ্ছে ওই যে আমি কাউন্টার ক্রিয়েট করে রাখছি আমাদের ডিএসআর এর টাকা পয়সা যেগুলো আসে এগুলো বুঝে নেওয়ার জন্য এটা। আর এখানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি এখানে নিয়ে রাখতে পারেন। তো এর পাশাপাশি দেখবেন একটা ইনভেস্টমেন্ট পোর্টাল আছে, যে বিনিয়োগগুলো আমরা আমাদের ব্যবসায় নিজে করি বা আমরা কোনো প্রতিষ্ঠান থেকে নিই, সেটা যদি কোনো লোন হয় বা এসএমই লোন হয় এই ধরনের বিষয়, তো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আবার এই যে লোনের এগেনস্টে ধরেন আপনার একটা বিনিয়োগ আছে 5 লাখ টাকা, সেটা আপনি নিজে বা অন্য কেউ করলো, তো সেটা যদি আপনি কখনো তাকে রিটার্ন করেন, এটা কি পেমেন্ট থেকে করতে পারবেন। তো আমি একটা গেট ইনভেস্টমেন্ট নেই, একটা গেট নিউ ইনভেস্টমেন্ট ফ্রম ওনার। তো আমি এখানে অফিস মেট সফটওয়্যারে লিখবো আচ্ছা, লোন নেম আমি লিখে দিই এটা নভেম্বরের। আমার বিষয়টা হচ্ছে যে লোনটাকে টার্গেট করার জন্য যে আসলে কবের বিনিয়োগ ছিল, এটা আপনি আপনার মন মতো একটা নাম দিয়ে নেবেন। ইনভেস্টমেন্ট টাইম, ওই যে এসএমই টাইপ লোন যদি হয়, যে মনে করেন এটা ব্যাংক থেকে নিতেছেন, তখন এটা এসএমই সিলেক্ট করে দিবেন, তখন আপনার এক্সট্রা কিছু ফিচার দিবে। আচ্ছা, এটা একটু আমি এক্সপ্লেন করে দিয়ে রাখি যে এসএমই লোন যদি নেন তখন রিসিভড অ্যাকাউন্ট কোনটা। যেমন ধরুন আমি অফিস মেট ডিস্ট্রিবিউশনের যে অ্যাকাউন্টটা এটাতেই নিব, নামে যেটা প্রসেস বাই। আচ্ছা, এই যে আমার সিটি ব্যাংক অ্যাকাউন্টে আমি আসলে ইনভেস্টার নিচ্ছি। এরপরের ব্যাপারটা হচ্ছে কি, আমি এই কত টাকা নিচ্ছি এসএমই লোনে, ধরেন আমি 100 টাকা নিচ্ছি। এখানে ভ্যালু উইল বি অ্যাডেড, যে ধরেন আমার আরো 10 টাকা এক্সট্রা পে করতে হবে, এখন টোটাল পেয়েবল কত 110 টাকা। তো এসএমই লোনে কিন্তু এরকম একটা ক্যালকুলেশন তারা আমাদেরকে আগে দিয়ে দেয়। তারপরে নাম্বার অফ ইনস্টলমেন্ট, ধরেন আমি এটা 11টা ইনস্টলমেন্টে দিব, তো পার ইনস্টলমেন্ট কত, যে এটা রেফারেন্স রিসিভ ডেট, পূর্বের রিসিভ করা ডেটেরও তো লোন হইতে পারে, তখন আপনি এটা রেফারেন্স হিসেবে এখানে দিতে পারেন। লোনটার পাশাপাশি যদি কোনো শর্ট নোট রাখেন এটা এখানে দিতে পারেন। তো এখন বিষয়টা হইতেছে আমি তো আর ব্যবসা এখন ইনক্লুডেড করতেছি, মানে আমি এসএমই লোন তো আর আজকেই নিচ্ছি না। তখন আপনি করবেন কি, যে আপনার যে কয়টা লোন বাকি আছে, তো ধরেন আপনার এখানে আমি 11টা লোন দিলাম, আমার ক্যালকুলেশন 10 টাকা করে আসতেছে। তো আপনি এখানে সেই কয়টা লোনের এখানে আপনি একটা ক্যালকুলেশন করবেন যে রিসিভড অ্যামাউন্ট কত। এই এই ধরেন আপনার এই 7টা লোন দেওয়া, তো এখন এখানে রিসিভড অ্যামাউন্ট দিয়ে দিবেন 30 টাকা, যেহেতু রিসিভড অ্যামাউন্টে 7টা বাদ দিবেন, যে 70 টাকা বাদ 30 টাকা। ভ্যালু উইল বি অ্যাডেড এখানে দিবেন আপনি ধরেন 3 টাকা। আর টোটাল পেয়েবল হবে কত, 73 টাকা। নাম্বার অফ ইনস্টলমেন্ট দিবেন 4, তখন দেখবেন এখানে আবার মানে ওই ক্যালকুলেশন ম্যাচ করে যেটা আসে আর কি। মানে মুদ্রা কথা, আপনার যেতটুকু বাকি দেওয়া আছে টোটাল পেয়েবলে রিসিভ অ্যামাউন্টের থেকে, ওইভাবে আপনি এন্ট্রিটা দিয়ে নেবেন, তখন ওইখান থেকে আপনার লোনটা কাউন্ট হইতে থাকবে। আচ্ছা, তো আমি সাপোজ আমি এসএমই লোন নিব না, আমি আমার একটা আদার্স নেই, তো অফিস মেট ডিস্ট্রিবিউশন এসিতেই নিব, সিটি ব্যাংকে নিচ্ছি। টোটাল রিসিভড অ্যামাউন্ট দিয়ে আমি 1 লক্ষ টাকা ধরে নিলাম, এটা আমি আমার বিনিয়োগ নিতেছি। তো এটা এমনও হইতে পারে যে আপনার যা স্টকে মাল আছে এটাই আপনার ইনভেস্ট। তো এরকম যদি হয়, তো আপনি কিন্তু ওপেনিং স্টকটা অলরেডি নিয়ে নিছেন। তো নেওয়াতে হবে কি, যে আপনি আপনার স্টকে যত টাকার স্টক আছে লাইভ ইনভেন্টরিতে এখান থেকে ডব্লিউএমএস এ চলে যাবেন এবং লাইভ ইনভেন্টরি দিকে দেখবেন যত টাকার ইনভেন্টরি আছে, হ্যাঁ ওইটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে সাপ্লায়ার যদি কোনো টাকা পয়সা না পায়, তো সাপ্লায়ারকে আপনি যে পারচেস করে রাখছেন ওই পেমেন্টটা পে করে জিরো করে দিবেন। তো আমি এখানে আমার মন মতো একটা অ্যামাউন্ট নিলাম, 1 লাখ টাকা নিলাম। রিসিভ রেফারেন্স যেটা আমি আজকেরই দিই, ইন্টারেস্ট অন টোটাল আমি জিরো দিয়ে দিচ্ছি, জিরো না হলে দরকার নাই, অ্যাপ্লিকেবল ফর ইয়ারলি দিয়ে দিই।
এই আছে, আমি শর্ট নোট দিলাম না আমি। আচ্ছা 56% দিয়ে রাখি। আচ্ছা এই যে দেখেন আমার একটা লোন ক্রিয়েট হয়ে আছে। তো বিষয়টা এই অ্যাকাউন্টে যে 1,00,000 টাকা, সরি আমার একটু ঠান্ডা লাগছে, হয়তো আমার কথা বুঝতে অসুবিধা হতে পারে কিছুটা। এখন যদি আমি আবার আমার অল অ্যাকাউন্টসে যাই, তো এখানে কিন্তু দেখাচ্ছে আমার সিটি ব্যাংকে টাকা আছে, ব্যালেন্স 2,23,000 টাকা। ঠিক আছে, 23,000 টাকা হয়তো আমি আগে সেলসের এই যে ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে আমি নিয়ে দেখাইছিলাম যে আমাদের সেলস কাউন্টারে আসলে তো টাকা পয়সাটা আসে, এটা আমাদের একটা ম্যানেজার দ্বারা পরিচালিত ব্যাপার হইতে পারে, রিকনসিলিয়েশনে কনফার্মেশন হচ্ছে অ্যাকাউন্টটা সে সিলেক্ট করে করছে। তো ওইখান থেকে আবার আমি এখানে ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে আমার মূল ব্যাংক অ্যাকাউন্টে নিছি, বা আমি ইনভেস্ট নিছি। তো এখন আমার হচ্ছে কি আমার স্টক ম্যানেজ করা এবং সাপ্লায়ারের সাথে লেনদেন ক্লিয়ার করা, তো এটা আমি এখান থেকে করবো। আমার ডব্লিউএমএস এ যদি যাই, এই যেখানে আমি ডিএমএস পাঠিয়েছিলাম, এখন ডব্লিউএমএস এ গেলাম। তো এখান থেকে যে আমার সাপ্লায়ার রিকনসিলিয়েশন, তো ধরেন আমার সাপ্লায়ার আছে, তো এখানে দেখেন আমি একটু দেখি আগে তাদের সাথে আমার হিসাব কিতাবটা কি। আমি একটা এমজিআই, ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আমি ডিস্ট্রিবিউটর সাপোজ। তো 1 তারিখ থেকে বা 2 তারিখ থেকে যদি আমি তার লেজারটা দেখি, তো এখানে দেখেন শর্ট ডেসক্রিপশন যে 12 তারিখ আমি তার এখান থেকে মাল কিনছি এবং এই যে এই মালগুলা কিনছি। যদি আমি এখানে ডেসক্রিপশনে ক্লিক করি, তাও আমাকে এটা দেখাই দিতেছে। তো এখন সে কিন্তু আমার কাছে 72,708 টাকা সে মানে পাচ্ছে, দেখাচ্ছে। এমন হইতে পারে যে আমি তাকে অ্যাডভান্স টাকা দিয়ে রাখবো এখন, বা আগের টাকা যেটা আমি এন্ট্রি দিলাম ওপেনিং স্টক, এটা আমার পেইড টাকা। তো সেক্ষেত্রে আমি যে সাপ্লায়ার ডিপোজিটে চলে যাব, যাওয়ার পরে আমি সাপ্লায়ার পেমেন্টে যাব। এখানে গিয়ে এই যে এমজিআই সিলেক্ট করব, অ্যাকাউন্ট নাম্বার, সাপোজ আমি যে অ্যাকাউন্টগুলোতে তাকে টাকাটা দিলাম এটা এই, আর পেমেন্ট ডেট আমি দিয়ে দিলাম এটা, পেমেন্ট মেথড যদি থাকে, সাপোজ আমি এটাও ধরে নিই তাদের অগ্রণী ব্যাংক। এই ডাটাগুলো কিন্তু লেজারে থাকবে, রিপোর্টিং আপনাকে দেখাবে। যদি কোনো আইডি থাকে আপনি এটা দিতে পারেন, পেমেন্ট আইডি। তো কোন অ্যাকাউন্ট থেকে আমি দিব, অফিস ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট থেকে দিব। অ্যাকাউন্ট থেকে ডিস্ট্রিবিউশন, এখানে এত টাকা আছে পেইড অ্যামাউন্ট, এই যে আমি তাকে কিন্তু এখানে দেখাচ্ছে আমাকে যে আমি তাকে কত টাকা দিতে পারি। হ্যাঁ, তো আমি সাপোজ 70,000 টাকা এখান থেকে দিয়ে দিব। তো এটা যদি আমি সেভ করি, এটা দেখেন আমার যে সাপ্লাই পেমেন্টটা হয়ে গেছে, এটা কি পেন্ডিং স্টেটে আছে। তো আমি আমার রিকনসিলিয়েশনে গেলে একটা জিনিস দেখতে পারবো কি, আমার অ্যাপ্রুভাল সিস্টেমে কিছু ফিচার ছিল যে ডিপোজিট রিকোয়েস্ট। এটা হচ্ছে কি আপনার ইন্টারনাল যদি আপনাকে টাকা বুঝাই দেওয়া হয় ট্রান্সফার, তখন ম্যানেজার যদি আপনাকে টাকা বুঝাই দেয় এটা পারচেসটা ঠিকঠাক হইলো কিনা, এটা আপনি এখান থেকে চেক দিয়ে আপনি অ্যাপ্রুভ করে দিতে পারবেন। এক্সপেন্স করলে এটাও আপনার অ্যাপ্রুভালের আন্ডারে চলে আসবে। সরি। তো সাপ্লায়ার ডিপোজিটের ফ্যাক্টটা কি, ওই যে আপনি সাপ্লায়ারকে যদি ম্যানেজার কোনো টাকা পয়সা সাবমিট করে কোনো অ্যাকাউন্ট থেকে, আপনি একটু চেক দিয়ে এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন। এই যে আমি অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্লাই। এখন আমার আবার যদি সাপ্লায়ার লেজারে যাই, দেখি যে মেঘনা গ্রুপের ব্যাপারটা কি। 1 তারিখ থেকে দেখেন এখানে কিন্তু আমার এখন 70,000 টাকা পেমেন্টেরও একটা ডিটেলস আছে। আমি পার্টিকুলার্সে দেখলে সাপ্লায়ার লেজারে আমার কবে মালটা ঢুকলো এবং আমি কবে কত টাকা দিছি ইন ডিটেলস এখানে কিন্তু দেখায় দিতেছে খুব স্মুথলি। তো এইভাবে দেখা গেল কি, কখনো যদি আপনার সাপ্লায়ারের সাথে কোনো কমিউনিকেশন হয় যে হিসাবের কোনো প্রয়োজন, তখন তাদের কোম্পানি থেকে হয়তো আপনি একটা লেজার পাবেন, তো আপনি আপনার প্রতিষ্ঠানের লেজারও তাকে পাঠিয়ে দিতে পারেন। যে এখানে যদি আপনি অ্যাডভান্স পে করে রাখেন, যেরকম এখন 2708 টাকা আছে, এখানে যদি কালকে ধরেন আপনি আবার টাকা পাঠাইলেন, তখন আপনি এই যে সাপ্লায়ার পেমেন্টে যাবেন, আবার পেমেন্ট করবেন, এটা অ্যাডভান্স হিসাবে এখানে থাকবে। তারপরে আবার যখন মাল কিনবেন তখন সেটার সাথে আবার লেজারে এসে অ্যাডজাস্ট হবে, বুঝতে পারছেন? যেমন আপনার এই তারা পাবে এরকম ব্যালেন্স হয়ে রয়েছে, এবং আপনি যদি এখন অ্যাডভান্স টাকা দিয়ে রাখেন তখন আপনার ব্যালেন্স হয়ে থাকবে। পরে যখন আবার পারচেস করবেন, আমাদের কিন্তু পারচেস টাইমে ডিপোজিটটা না দেখাইলেও চলতেছে, যেহেতু আমরা অধিকাংশ ক্ষেত্রে এটা একটা ডিলারশিপ ব্যবসা, টাকাটা আমরা আগে পাঠাই দিই। তখন সাপ্লায়ার ডিপোজিট প্যানেল থেকে আপনি আগে এসে পেমেন্টটা করে দিলেন, যখন যে সাপ্লায়ারকে আপনি টাকা দিচ্ছেন সেই সাপ্লায়ারকে এখান থেকে সিলেক্ট করে করে আপনি টাকাগুলো জমা দিয়ে দিবেন এবং এপ্রুভ করে দিবেন। তো এটা ছিল আমাদের সাপ্লায়ার ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট নেওয়ার ব্যাপারটা। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে আমরা তো একটা বিনিয়োগ নিছি, এটা আবার ওপেনিং স্টকটা এন্ট্রি দিছি। হ্যাঁ, এখন সাপ্লায়ারকেও টাকা পয়সা দিছি, তার সাথে আমার ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে। এবং এখানে দেখেন অফিস ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট, এখানে আমরা যদি এখন ক্যাশ ফ্লোতে আসি, ক্যাশ ফ্লো এন্ড ড্যাশবোর্ড, যে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, দেখেন এই অ্যাকাউন্টটার ওপেনিং কত ছিল এবং এর মাঝখানে এই অ্যাকাউন্টে সেলসের টাকা কেমন ঢুকছে, ফ্রেশ রিটার্ন কেমন এই অ্যাকাউন্টটা ক্যারি করছে। তো এই ধরনের ডিটেলস পত্রগুলো কিন্তু এখানে ইন ডিটেলস দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই ছিল এখানকার ম্যাটার। তো ফাইনালি দেখা যাচ্ছে কি যে এই আমার এখানে ক্যাশ ব্যালেন্সে এত টাকা আছে।
তো এই ছিল অবস্থা। তো এখন আমি এই ভিডিওটা দীর্ঘায়িত হচ্ছে, তো আপাতত আমি এই ভিডিওটা এই পর্যন্তই সীমিত রাখবো। এর পরবর্তীতে আমরা ওই যে আমাদের এই যে রিকনসিলেশনের যে কাজগুলা, এখানে যে আমরা ম্যানুয়ালি কাজগুলা করছি, এই যে আগের ভিডিওতে যেরকমটা আমরা দেখাইলাম যে এই ডিএসআর কে মাল বুঝাইয়া দেওয়া এবং দোকান প্রতি হিসাবগুলা রাখা, এটা আমরা যখন অটোমেশনের মাধ্যমে করব, তো সেটা কিরকম হবে এর পরবর্তী ভিডিও থেকে আমি দেখানো শুরু করে দিব। তো আশা করি তারপরে এখানের যে ম্যানুয়াল কাজগুলো আছে এগুলো আমাদের স্কিপ করে যে আমাদের অফিসিয়াল মেইনটেনেন্সের কাজগুলো কমে যাবে। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।